আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অলরেডি 2 মিনিট অপেক্ষা করেছি, এখন 10টা 12 বাজে। তো আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আপনারা আমার সাউন্ড শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন, তার সাথে স্ক্রিন রেকর্ড হচ্ছে, নো প্রবলেম। যদি কেউ মিস করেন বা ইমার্জেন্সি কোনো অফিসিয়াল জব বা নিজের পার্সোনাল বিজনেস থাকে, সো সেক্ষেত্রে যদি সমস্যা না থাকে ক্লাসে থাকেন, আর যদি প্রবলেম হয় তাহলে পরবর্তীতে ভিডিও রেকর্ড দেখে নিতে পারবেন, নো ইস্যু। প্রত্যেকের কাছেই আমি যে প্রথম এসএমএসটা আপনাদেরকে সেন্ড করেছিলাম, এই এসএমএসে একদম ডিটেলস সব কিছু লেখা আছে। গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, ক্লাস লিঙ্ক দেওয়া আছে, প্র্যাকটিস গ্রুপের লিঙ্ক, এভরিথিং দেওয়া আছে, ইনস্ট্রাকশন এবং রুটিন এবং টাইম সব কিছু দেওয়া আছে। এই মেসেজটা এখানে পিন করে রাখা আছে। যদি আমি কোনো নোটিফিকেশান এইভাবে দিই, তাহলে এখানে পিন করে রাখবো। আপনারা এই পিনে ক্লিক করলে পিন করা এসএমএসগুলো সব পেয়ে যাবেন। ওকে। আর প্রত্যেকেই প্র্যাকটিসগুলো ঠিক এভাবে যেমন পাঠাচ্ছে, গোলাম মুস্তফা উনি পাঠিয়েছে অনেকগুলো প্র্যাকটিস, ঠিক এইভাবেই সবাই পাঠাবেন। তো আমরা একটু প্র্যাকটিসগুলো রিভিউ করে আসি। এক্সনেসে অ্যাকাউন্ট আশা করি সবাই খুলে ফেলেছেন, আর যদি কেউ অন্য কোনো ব্রোকারে কাজ করতে চান, নো ইস্যু, করতে পারেন। তো এই বিষয়ে তো আমরা আগে আলোচনা করেছি, একই বিষয় নিয়ে আর বারবার আলোচনা করে সময় নষ্ট করবো না, হ্যাঁ। তো সর্বপ্রথম হচ্ছে সৌরভ হোসাইন, ওনার 2টা হোমওয়ার্ক আছে, তো আমি হোমওয়ার্ক 2টাকে সেভ করে দেখার চেষ্টা করি। ওপেন হচ্ছে। ওকে। আর মনে হচ্ছে অনেক সুন্দর করে উনি করছে। তো এক্সি ইউএসডি উনি ট্রেডিং ভিউতে যে অ্যানালিসিসগুলো করছে, তো উনি ক্যান্ডেলের উপরে বেস করে হ্যামার, হ্যাঁ গুড, হ্যামার ঠিক আছে, ইনভার্টেড হ্যামার, এটা হ্যাঁ ঠিক আছে, তারপরে ইনভার্টেড হ্যামার, এই যে এটা, হ্যাঁ ওকে ঠিক আছে। হ্যামার, এই হ্যামারটা ঠিক নেই, হ্যাঁ, যদিও অ্যানালাইসিসে মানে যদিও মার্কেট উপরে গেছে, এখানে যে হ্যামারটা হচ্ছে, এই হ্যামারটা ঠিক নেই। কেন হচ্ছে, মানে হ্যামার ক্যান্ডেল ঠিক আছে, স্ট্র্যাটেজি ঠিক নেই। কারণটা হচ্ছে যদিও হ্যামার হওয়ার পরে মার্কেট উপরে গেছে, কিন্তু এটা বাই চান্স গেছে। গেছে তার কারণটা হচ্ছে ওই যে এখানে একটা মুভ দিছিল, সেইটার রিপ্লে দিছে এখানে, ঠিক আছে। তো এই এই রকম পজিশনে হ্যামার আসলে আবার আমরা ওইটাকে নিব না, ঠিক আছে। এটা জাস্ট মনে করে দিলাম। কারণটা হচ্ছে, যেমন এই হ্যামারটা আমাদের জন্য পারফেক্ট ছিল। হ্যামারের ক্ষেত্রে আমাদের লজিক হচ্ছে এরকম, যে অবশ্যই মার্কেট উপর থেকে নিচে আসার পরে হ্যামার হবে, সেখান থেকে উপরে যাবে। এই যে উপর থেকে নিচে হ্যামার আসবে, তারপর উপরে যাবে, হ্যাঁ। সো এখানে যেহেতু হ্যামার হয়েছে, মার্কেট উপরে গেছে, কোনো সমস্যা নেই এইটার কারণে, এটার কারণে গেছে। বাট অধিকাংশ ক্ষেত্রে এই হ্যামারগুলো কিন্তু কাজ করবে না, হ্যাঁ, ঠিক আছে। তো ইনভার্টেড হ্যামার, হ্যাঁ ঠিক আছে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, খুব সুন্দর। তো উনি 26টা পেজ, মানে অনেকগুলো প্র্যাকটিস করছে, মাশাআল্লাহ, আগ্রহ আছে, খুব সুন্দর। ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওনার নাম হচ্ছে সৌরভ, আচ্ছা ঠিক আছে, নামটা মনে রাখবো। এত সুন্দর প্র্যাকটিস করে করছে যেহেতু, যারা সুন্দর প্র্যাকটিস করে তাদেরকে আসলে নামটা মনে রাখবো বললাম এই কারণেই, যে তার শেখার প্রচুর পরিমাণে আগ্রহ আছে। তো সে যদি একটা কোশ্চেন করে, ওই মুহূর্তে যদি আমি ব্যস্তও থাকি, তো তখন যেটা হবে কি, যে না, তার অনেক আগ্রহ বেশি, তার এসএমএস এ অ্যান্সারটা তাড়াতাড়ি করে করে দিই, নইলে তার কাজটা বন্ধ থাকবে। আর কেউ আছে এমনি আসে যায়, তো তার ক্ষেত্রে কিন্তু ওই ধরনের সহানুভূতিটা আসে না, এই জন্য আর কি। তো যাই হোক, হ্যাঙ্গিং ম্যান, হ্যাঙ্গিং ম্যান, গুড, খুব সুন্দর। পরের পেজ, হ্যাঙ্গিং ম্যান। এই সময়টা, হ্যাঁ, এই যে এই ক্যান্ডেলটা, এই সময়টা আপনারা নিউজ রিলিজে বের করে দেখবেন, 6টা 30। এটা যে তারিখে উনি প্র্যাকটিস করছে, সম্ভবত আজকে না গতকালকে প্র্যাকটিস করছে, এই সময়টা, যে এই সময় আসলে মার্কেটে কী হয়েছিল, কেন এত বড় ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে। এটা সবাই বের করে দেখবেন। মর্নিং স্টার, খুব সুন্দর, মর্নিং স্টার, শুটিং স্টার, সুন্দর। না, হাড়ির ভাত একটা দেখলেই বোঝা যায় যে সিদ্ধ হয়েছে কিনা, সবই সিদ্ধ হয়েছে, হ্যাঁ খুবই সুন্দর। বিয়ারিশ ইঙ্গালফিং, হ্যাঁ গ্রেট। বুলিশ ইঙ্গালফিং, হ্যাঁ গ্রেট। বুলিশ ইঙ্গালফিং, গ্রেট। বুলিশ ইঙ্গালফিং, হ্যাঁ এইটা পারফেক্ট, এটাও পারফেক্ট, এটাও পারফেক্ট, এটাও পারফেক্ট। কিন্তু এইটার ক্ষেত্রে আমার একটু দ্বিমত আছে কি, এই যে দুইটা অনেক বড় বড় ক্যান্ডেল হয়েছে না, এরা কিন্তু বাধ্য হয়ে বিয়ারিশ বুলিশ ইঙ্গালফিং হয়েছে। হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে এরকম বড় বড় ক্যান্ডেলে যদি বুলিশ ইঙ্গালফিং হয়, তাহলে ওগুলো আবার কাজ করে না, এটা এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো সেক্ষেত্রে এই ধরনের হলে এগুলো থেকে আবার একটু সাবধান থাকবেন, ঠিক আছে। আচ্ছা,
বিয়ারিশ ইঙ্গালফিং। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বিয়ারিশ, শুধুমাত্র বিয়ারিশ ইঙ্গালফিং ক্যান্ডেলকে ধরে বাইনারি জগতে আমি 2017 থেকে 20 সাল পর্যন্ত কত টাকা ইনকাম করছি এমন বলা ঠিক হবে না, তবে হিউজ টাকা ইনকাম করছি। আমি বাইনারি ট্রেড করতাম যখন, শুধুমাত্র বিয়ারিশ ইঙ্গালফিং আর সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে ট্রেড করতাম, আর অন্য কোনো কিছুই না। মানে ঘটনাটা ঠিক এইখানে সৌরভ সাহেব দেখাই দিছে যে এই যে মনে করেন এটা একটা এসএনআর লেভেল না। এসএনআরের ক্লাস তো এখনো হয়নি, এসএনআরের ক্লাস আজকে হবে। তো তারপর আলোচনায় বুঝতে পারবেন। এই যে এসএনআর লেভেল, এই যে একটা বিয়ারিশ ইঙ্গালফিং, মানে এখানে আমি বাইনারি ট্রেড নিতাম 5 মিনিটের জন্য। মার্কেট মাস্ট বি 5 মিনিট নিচে থাকবে, এই যে বিয়ারিশ ইঙ্গালফিং, 5 মিনিটের জন্য আমি বাইনারি ট্রেড নিতাম। 5 মিনিট মাস্ট বি মার্কেট নিচে থাকবে, ঠিক আছে। বুলিশ ইঙ্গালফিং যদি হয় সেম ওইরকম, আবার 5 মিনিট মার্কেট নিচে থাকবে। এই যে ইঙ্গালফিং, এই যে 5 মিনিট মার্কেট নিচে থাকবে, এই যে ইঙ্গালফিং এখানেও আছে, 5 মিনিট নিচে থাকবে, ঠিক আছে। সো শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্স আর বুলিশ বিয়ারিশ ইঙ্গালফিং দেখে বাইনারি ট্রেড থেকে আমি হিউজ টাকা আর্ন করছি। যদিও এখন বাইনারি ট্রেড করি না, বাদ দিয়ে দিয়েছি। তবে দেখেন এখানে যদি বাইনারি কেউ ট্রেড করে তাহলে কেন তার উইন হবে না। স্যার এবার এটাকে যদি কেউ বিয়ারিশ ইঙ্গালফিংটাকে যদি কেউ শর্ট স্কাল্পিংয়ের জন্যও ব্যবহার করে, তাহলেও কিন্তু তার প্রফিট হতে বাধ্য। এই যে একটা এসএনআর না এটা, এই যে বিয়ারিশ ইঙ্গালফিং হয়েছে, এবার যদি কেউ একটা এন্ট্রি, এই বিয়ারিশ ইঙ্গালফিং ক্যান্ডেল শেষ হওয়ার তার পরের ক্যান্ডেলে, এই ক্যান্ডেলের মাথায় এখানে যদি কেউ এন্ট্রি নেয়, টিপি কোন জায়গায় নিবে, ছোটো টিপি নিবে, হ্যাঁ। এই যে এর পূর্বে খেয়াল করবে যে মার্কেট এর পূর্বে লোয়ার কোন জায়গায় ছিল, এর পূর্বে লোয়ারটা ছিল এই এই পজিশনে, হ্যাঁ, লোয়ার এই পজিশনে ছিল, তাহলে সে এই পজিশনটাতে নিয়ে নিবে হচ্ছে টেক প্রফিট। আর এর পূর্বে মার্কেট এর উপরে কোন জায়গায় ছিল, এর পূর্বে মার্কেটের অবস্থান ছিল এইটা, তো এইটা হবে তার স্টপ লস। তো এখানে যদি সে এন্ট্রি নেয়, এখানে ডিরেকশানস, প্রফিটের ডিরেকশানস, ঠিক আছে, ফরেক্স যদি করে তারপরেও। আবার খেয়াল করেন, এগুলো মানুষ ইম্পর্টেন্সি হিসাবে ধরে না, হ্যাঁ। এই দেখেন এখানে একটা এসএনআর জোন না, এদিক দিয়ে হলো সাপোর্ট আর এদিক দিয়ে হলো রেজিস্ট্যান্স, হ্যাঁ, এটা হলো একটা এসএনআর। এখন তাহলে এই যে এসএনআরটা এই যে ক্লোজ হয়েছে কোন জায়গায়, বিয়ারিশ ইঙ্গালফিংটা ক্লোজ হয়েছে এইখানে না, সে এইখানে করবে এন্ট্রি পয়েন্ট, সে একটা সেল এন্ট্রি নিবে এইখানে। টিপি কোন জায়গায় নিবে, এইদিকে তো আর দেখা যাচ্ছে না যেহেতু এটা স্ক্রিনশট, এদিকে মার্কেট মানে যতদূর নিচে ছিল এই দিকের স্ট্রাকচার অনুসারে বোঝা যাচ্ছে যে মার্কেট এই পর্যন্ত ছিল, হ্যাঁ। তাহলে এই লাইন ধরে সে নিবে হচ্ছে টিপি 1। আর এটার উপরে মার্কেট বিপরীতে কোন জায়গায় ছিল, মার্কেট এই যে বিপরীতে এখানে ছিল, তাহলে এটা নিবে সে স্টপ লস, মাস্ট বি প্রফিট, ঠিক আছে। এবার যদি আমরা আপ এন্ট্রির ক্ষেত্রে দেখি, এখনও পর্যন্ত কিন্তু আমরা অন্য কিছু শিখি নাই, শুধুমাত্র ক্যান্ডেল শিখছি। আপনি নিজে নিজে হয়তো বা অনেক কিছু জানেন বা অন্য কোথাও কোর্স করছেন, বাট আমি এই কোর্সের কথা বলছি। মানে আমার সাথে আসার পরে এখন পর্যন্ত কিন্তু কোনো আলোচনাই হয়নি, জাস্ট ক্যান্ডেল নিয়ে আলোচনা হয়েছে। আচ্ছা, তারপরে দেখেন এখানে একটা বুলিশ ইঙ্গালফিং, আমি কিন্তু ওনার শিট থেকেই ড্র করে দেখাচ্ছি, হ্যাঁ। এটা একটা সাপোর্ট জোন না, সাপোর্ট জোন, তাহলে এটার বুলিশ ইঙ্গালফিংয়ের লাস্ট ক্যান্ডেল ক্লোজ হয়েছে এখানে না, এটার হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এর পূর্বে মার্কেটের এসএনআর কোন জায়গায় ছিল, এর পূর্বে মার্কেটের এসএনআর ছিল এই যে এইটা, হ্যাঁ, টান দিই, তাহলে এটা হবে কি টেক প্রফিট। এর নিচে মার্কেট কোন জায়গায় ছিল, এটা বিপরীতে হয়তো বা আরও একটু দূরে গেলে দেখা যাইতো যে এর নিচে কোন জায়গায় ছিল, নিয়ে নিবে। যদি এদিকে আর দেখা নাও যায় তাহলে 1.5 ধরে, 1.5 টেক প্রফিট যা নিছে তার 1.5 ধরে এদিকে নিয়ে নিবে হচ্ছে এসএল। খুব সুন্দর প্রফিট। ব্যাপারটা হচ্ছে খুবই ইজি, কিন্তু মানুষ এই সহজ ব্যাপারগুলোকে চিন্তা করে না। চিন্তা না করে শুধু খোঁজে সিগন্যাল কোথায় পাওয়া যাবে, কোথায় বট পাওয়া যাবে, কোথায় কী পাওয়া যাবে, কিন্তু হাতের মধ্যেই সব কিছু আছে। সেম এখানে দেখেন এন্ট্রি, এই যে এখানে এন্ট্রি নেবে, টিপি এখানে নেবে, সহজ ব্যাপার। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এই বিয়ারিশ এবং বুলিশ ইঙ্গালফিং দেখে কিভাবে এন্ট্রি নিতে হয় এই জিনিসটা কিন্তু আমরা শিখে গেলাম, হ্যাঁ। এইটা বিয়ারিশ ইঙ্গালফিং হয়েছে না, এটাকে বলে বিয়ারিশ ইঙ্গালফিং, এটার আর একটা নাম আছে, এই কথাটা ভালো করে মনে রাখবেন। এটা বিয়ারিশ ইঙ্গালফিং এবং এটার আর একটা নাম আছে, এটার নাম হচ্ছে পিএলআর। পিএলআর পিএলআর যদি বাইনারিতে কখনো হইতো তাহলে ওই ট্রেডে আমি মিনিমাম $300 থেকে $400 প্রফিট করতাম। আচ্ছা, এগুলা আসলে টাকা পয়সার ব্যাপারগুলো এভাবে বলা ঠিক না, এই জন্য আমি বলি না, আবার দু একটা স্টুডেন্টের কাছে না বললেও হয় না। এখন যারা আছে এখানে তো সবাই তো অ্যাডমিটেড স্টুডেন্ট, বাইরের কেউ নেই, সো বললে তেমন কোনো প্রবলেম নেই। তারপরেও কিছু স্টুডেন্ট আছে যে
যাদের সাথে এখনো ভালোভাবে রিলেশনশিপই তৈরি হয়নি তারা আবার অন্যর কাছে এগুলো বললে বিপদ হয়, এগুলো নিয়ে ঝামেলা হয়। সো যাই হোক, এটাকে পিএলআর কেন বলা হয়? যতগুলো, যেমন এইটা একটা বিয়ারিশ ইঙ্গালফিং, কিন্তু এটা পিএলআর নয়। এইটা পিএলআর কেন? তার কারণ হচ্ছে এর পূর্বে 30 মিনিটে যতগুলো মার্কেটে সুইম হয়েছে, এই যে এটা একটা সুইম, একজন জয়েন করবে, ওকে একটু জয়েন করে আসি। আচ্ছা, আর একটা বলে দিই, সেটা হচ্ছে আমার কিন্তু কোনো অ্যাসিস্ট্যান্ট, ভাই, ব্রাদার, বন্ধু কেউ নাই যে কিনা আমার এই জিনিসগুলোকে মেনটেন করে। হ্যাঁ, আমি ওয়ান ম্যান আর্মি। স্যার। তো সেক্ষেত্রে যদি কেউ আপনাদেরকে এসএমএস করে, হ্যাঁ, কেউ জানি কিছু বললেন। হ্যাঁ স্যার, সাউন্ডটা কি একটু কম আসতেছে মনে হচ্ছে? আচ্ছা, পাশের রুমে টিভি চলছে তো তাই আমি একটু সাউন্ড কমায় রাখছি। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন বাড়ছে। ওকে। তো যেটা হচ্ছে, আহ, আচ্ছা, তো যেটা হচ্ছে যে এই পিএলআর এর ক্ষেত্রে যেটা হবে, মার্কেট এই পূর্বে যদি 1 মিনিটের ক্যান্ডেল হয় তাহলে 30 মিনিট, 30 মিনিট বললে কথাটা ভুল হবে, মানে 30টা ক্যান্ডেল, 30টা থেকে 45টা ক্যান্ডেল। যদি সেটা 5 মিনিটের ক্যান্ডেল হয় তাও 30টা থেকে 45টা ক্যান্ডেল। যদি এরকম হয় যে মার্কেট এরকম ডাউনে ছিল এবং মার্কেটের স্ট্রাকচার এরকম, মনে করেন এখান থেকে হাই হয়েছে, তারপরে লো হয়ে আবার হাই, লো, হাই, আমি ছোটোগুলোকে ড্রয়িং করতেছি না, সময় নষ্ট হবে। এরকম যদি আমরা দেখি যে পূর্বে হায়ার হাই, হায়ার হাই, এগুলোর জন্য আলাদা ক্লাস আছে, ওগুলো ক্লাসে আমরা যাব। এটা যেহেতু চোখের সামনে আসছে এটা একটু বলে দিয়ে যাই। এরকম হায়ার হাই করে যাচ্ছে, যেতে যেতে যখন আমরা দেখব যে পূর্বের যত এসএনআর লেভেল আছে সবগুলোকে ব্রেক করে গেছে, যাওয়ার পরে এই দুইটার মাথা সমান সমান হয়েছে একদম, তখন এটাকে বলা হয় পিএলআর। তার মানে এইটার আর একটা নাম আছে আবার, সেটা হলো যে ইকিউএইচ, অ্যান ইকুয়াল হাই। অ্যান ইকুয়াল হাই যদি হয়ে যায় তাহলে মার্কেট ওইখান থেকে ব্যাক করে, তার মানে ফল করে, মানে সেই রকম একটা ফল করে, এই যে একটা ফল করছে। এবং ফল করলে সর্বনিম্ন কোথায় আসবে দেখতে হবে, এদিকে এসএনআর কোন জায়গায় আছে। ঠিক আছে, এখানে কিন্তু বিগ একটা অপরচুনিটি। আর যদি ফলগুলো কখনো এরকম হয় যে রেড টু রেড, রেড টু রেড একদম টানা ফল হয়েছে, যেমন এদিক দিয়ে মার্কেটের এইটুকু উঠতে মিনিমাম 45 মিনিট টাইম লাগতেছে, আর এখান থেকে ফল করতে 1 2 3 4 5 6 7 8 9 10 মিনিট টাইম লাগছে, তাহলে বুঝতে হবে এই যে ফলটা, এটা স্থায়ীভাবে মার্কেটকে ডাউন করে রাখবে না, এটা পুনরায় মার্কেট আবার এই এসএনআর লেভেলে চলে যাবে। ঠিক আছে, তো আমরা এসএনআর ড্র করবো, এসএনআর ড্র করলে ওই জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি শুধু সাহস দিচ্ছি এতটুকু, ভাই, ট্রেডিংটা রকেট সায়েন্স নয়, খুবই সহজ। যারা প্রয়োগ ক্ষেত্র জানে না, প্রয়োগের স্থান বুঝে না, তাদের ক্ষেত্রে কঠিন হয়ে যায়। এখানে হ্যাঁ একটা কঠিন জিনিস আছে, এখন আমি বুঝাইতেছি, দেখাইতেছি, তাই আরও সহজ মনে হচ্ছে। যখন আপনি একা করতে যাবেন তখন একটু কঠিন মনে হবে, একটু না অনেকটাই কঠিন মনে হবে। সেকেন্ড আর একটা জিনিস আছে, সেইটা হচ্ছে ডিসিশান নেওয়া। রিয়েল ট্রেড আপনি যখন করবেন, ডেমো করার সময় কিছুই মনে হবে না, আবার ডেমোতে আপনার ভালো রেজাল্ট আসবে। রিয়েল যখন আপনি করবেন তখন কিন্তু আপনার একটু মেন্টালিটি ইয়ে হয়ে যাবে, তো তখন আপনার ডিসিশান নেওয়াটা ইয়ে হয়ে যাবে যে আমি কি ট্রেডটা ক্লোজ করে দেবো না ধরে রাখবো, এটা কি লাভ হবে না লস হবে, এই ভয়ে আপনার ডিসিশান ভুল হয়ে যাবে। আর এই ভয় কাটানোর জন্য অন্য কোনো মাধ্যম নেই, মাধ্যম একটাই, ট্রেড করা। ট্রেড করতে করতেই মার্কেটে থাকতে থাকতেই ওটা ভয় চলে যায়। ঠিক আছে, আর 2 নম্বর হচ্ছে যেটা ডিপোজিট করা হয়, ওই ডিপোজিটের মানিকে কখনো মনে করা হয় না যে এই ডিপোজিটের মানিটা যদি আমার শেষ হয়ে যায় তাহলে আমার কি হবে। ঠিক আছে, কারণ তাইলে ওইটা মাস্ট বি লস হয়েই যাবে। মানে ভূতের ভয় যেমন পাইলে, যদি মনে হয় যে আজকে ঘরের খাটের নিচে ভূত আছে, তাইলে মনে করেন খাটের নিচে ভূত মাস্ট বি আসেই, থাক আর না থাক, ভয়ে আপনি আর প্রসাব করতেও যাইতে পারবেন না। আর যদি এটা মনে না হয় তাহলে কোনো সমস্যা নেই, এরকম ব্যাপারটা। ঠিক আছে, যাই হোক, তো এই পেজটা হচ্ছে 17 নম্বর পেজ, আমরা 17 নম্বর পেজে পরবর্তীতে আসবো। সো আমি অনেক ধন্যবাদ দিচ্ছি সৌরভ, ওনার সাথে আমার পার্সোনালি কথা হয়নি, ইনশাল্লাহ সুযোগ হলে কথা বলে নিব। খুব সুন্দর প্র্যাকটিস করছে এবং অনেকগুলো প্র্যাকটিস করছে। সো নিচেরগুলো আর দেখলাম না, যেহেতু উপরেগুলো করছে তো সুন্দর হয়েছে, এগুলোও সুন্দর হবে। আচ্ছা, সুন্দর করে পিডিএফ করে পাঠিয়েছে সামারি, এটাও একটু সবাই দেখি। হ্যাঙ্গিং ম্যান, উনি 6টা কাজ করছে, 6টার মধ্যে 6টাই ভালো রেজাল্ট পেয়েছে। ইনভার্টেড হ্যামার 3টার মধ্যে 3টাই, 7টার মধ্যে 7টাই, 11টার মধ্যে 16টার মধ্যে সবই ভালো কাজ করছে। গুড, উনি বুঝতে পারছে সুন্দর, ধন্যবাদ। তো সামারিটা রেখে দিলাম, আর এটা 17 নম্বর পেজ থাকলো। 17 নম্বর পেজ নিয়ে আমি আবার আলোচনা করব, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবো এটার উপরে আর কি। আচ্ছা, তারপরে যদি দেখি, সৌরভ হোসেন বলছে আসসালামু আলাইকুম ভাই, বিটিসিতে ট্রেড করতে গেলে আমি যেটা
আমি যে দামে ট্রেড ওপেন করব সেই দামে ওপেন হয় না, অন্য একটা দামে প্রাইসে ওপেন হয়, এই বিষয়টা নিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে, এটা একটা গুড কোশ্চেন। এটা হচ্ছে, আচ্ছা এইটা হচ্ছে যে আপনি যেটা কোশ্চেন করছেন যে এই জিনিসটা হইলো স্প্রেডের কারণে, স্প্রেডের কারণে এই জিনিসটা ঘটে। অর্থাৎ আমরা যখন প্রথম দ্বিতীয় ক্লাস করেছিলাম মেবি অ্যাকাউন্ট ওপেনিং অথবা প্রথম ক্লাস, ওইখানে ইক্সনেসের যখন আমরা অ্যাকাউন্ট ওপেন করি ওইখানে দেখছিলাম স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, সেন্ট অ্যাকাউন্ট, জিরো অ্যাকাউন্ট, প্রফেশনাল অ্যাকাউন্ট, অনেক ধরনের অ্যাকাউন্ট দেখছিলাম। সেই সব অ্যাকাউন্টে দেখছিলাম একটা জিনিস যে স্প্রেড, $30 স্প্রেড কাটে, $20 স্প্রেড কাটে। এইটা হচ্ছে ওদের সার্স। মনে করেন একটা ট্রেড সে আপনি ওপেন করলেন, ওনার কোশ্চেনটা হচ্ছে এরকম যে উনি চেয়েছিল যে একটা ট্রেড ওপেন করবে এই পজিশনটাতে, মনে করেন উনি একটা ট্রেড ওপেন করবে এই পজিশনটাতে, এই পজিশনটার ভ্যালু হচ্ছে, কই পড়লো এটা, এই পজিশনটার ভ্যালু হচ্ছে 3349। এখন এটা এখানে ক্লিকটা না পড়ে ওনার ট্রেডটা ওপেন হয়ে গেছে মনে করেন এইখানে। এখন উনি থিঙ্কিং করতেছে আমি যদি এখান থেকে ওপেন করতাম, এখানে যদি ওপেন হয়ে যায় তাহলে আমার এখানে লস হয়ে গেল না, এটা এখানে কিছু পিপস আমার লস হইল। তো এই ব্যাপারটা হচ্ছে, এটা হলো স্প্রেড, ওদের যে চার্জ সেইটা ওরা কেটে নেয় আগেই। এটা এক্সনেসের ক্ষেত্রে হয়, সব ব্রোকারের ক্ষেত্রে এটা হয়। তো এইটার জন্যই ছোটো লটে ট্রেড করতে হয়। লট যত ছোট হয় চার্জ তত কম হয়। এই জন্য থিঙ্কিং করতে হয় যে আমার টিপি আমি বেশি নেব, অর্থাৎ আমি যে পিপস নেব টিপিতে সেটা বেশি নেব কিন্তু লট ছোট নেব। আর লট যখন বেশি হয়ে যায় তখন চার্জ বেশি হয়ে যায়। যদি মনে করেন এটা 0.01 লটে এইরকম জায়গায় পড়ে, 0.2তে মনে করেন আরও উপরে পড়বে। যদি এখানে 5 লট হয় তাহলে আরও উপরে পড়বে, কারণ চার্জটা ডাবল হয়ে যায়। ওইটা এক্সনেস তো আজকে বন্ধ, এক্সনেস ওপেন থাকলে আজকেই দেখাই দিতাম। 1 মিনিট যাই, একটু ইয়েতে যাই, ব্রোকারে যাই। আচ্ছা এটা একটু হায়ার লেভেলের টপিক নিয়ে আলোচনা হচ্ছে। তো আজকে যেহেতু আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্লাস 17 মিনিট গেছে না, তো সমস্যা নেই, এটা আসছি যেহেতু একটু ভাইয়া দেখাইতে যাই। একটা প্রশ্ন, হ্যাঁ বলেন বলেন। ভাই এটা শুধু বিটিসি, জিবিপি, সিএইচএস এবং এনজেড জিটি এগুলাতে দেখায়, আর গোল্ডে করতে গেলে শুধু কমিশন নেয় 16 সেন্ট করে। এটা তো গোল্ডের ক্ষেত্রে 0.01-এ 16 সেন্ট নেয়, তারপরে যদি 2 দেন তাহলে 32 সেন্ট নেবে। হ্যাঁ, আর ওইখানে ওইটা দেখায় না, ওদের ওইটা হিডেন থাকে। তো ও আজকে তো এখানে আর দেখানোর সুযোগ নাই। আচ্ছা যাক, এইভাবেই থাক, পরবর্তী ক্লাসে ওটা আলোচনা করব। ঠিক আছে, ওটা নিয়ে পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব ওই টপিক নিয়ে। আজকে যেহেতু অলরেডি 18 মিনিট হয়ে গেছে, আজকের ক্লাসের টপিকটা নিয়ে আলোচনা করি, অন্যরা আবার বিরক্ত বোধ করবে, সমস্যা নেই ইনশাল্লাহ। তো তারপরে হচ্ছে গোলাম মোস্তফা উনি পাঠিয়েছে, ওনারগুলো একটু তাড়াতাড়ি করে দেখে নিই। হ্যামার ঠিক আছে, না হ্যামারের পজিশন ঠিক নেই, হ্যামারটা ঠিক আছে, পজিশনটা ঠিক নেই। এটাও হ্যামার হয়নি, কারণটা হচ্ছে কি এই যে উপরে লেজ আছে, উনি সম্ভবত ফোনে করছে এই জন্য ওনার একটু দেখতে সমস্যা হয়েছে। হ্যাঁ ফোনে করছে এই জন্য ওনার একটু দেখতে সমস্যা হয়েছে। ইঙ্গালফিং ঠিক আছে, ইঙ্গালফিং হলেও ইঙ্গালফিলের এত বড় লেস হবে না। হ্যাঁ, যেমন এইটা ইঙ্গালফিংয়ের এত বড় লেস থাকবে না, এই যে ইঙ্গালফিংয়ের এত বড় লেস থাকবে না। হ্যাঁ এটা ঠিক আছে, হোয়াইট ব্ল্যাক ক্রিউ। আচ্ছা আপনার ফোনে তো স্ক্রিনটা একটু ছোট, যার কারণে আপনার ক্যান্ডেলগুলো একটু অড দেখাচ্ছে। আপনাকে যেটা করতে হবে, এইখানে মিডিলে ক্লিক করলে, এই মিডিলে ক্লিক করলে এখানে এরকম একটা চিহ্ন আসবে রিসেট ভিউ। এই রিসেট ভিউতে ক্লিক দিলে ক্যান্ডেলের সাইজগুলো সঠিক আসবে। হ্যাঁ তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আর নইলে এইভাবে দেখতে গেলে আপনার এগুলো ভুল দেখাবে, এগুলো ভুল দেখাচ্ছে। ঠিক আছে, মানে ক্যান্ডেলের সাইজগুলো ছোট বড় হওয়ার কারণে আপনি সঠিক ক্যান্ডেলটা বুঝতে পারতেছেন না। ওখানে একটু রিসেট করে নেবেন, তাহলে সুন্দর দেখাবে ইনশাল্লাহ। স্যার এই মার্কেটে কি,
আচ্ছা, আপনারা তো আগে ভিডিওগুলো পেয়েছিলেন, এই জন্য একটু হায়ার লেভেলে চলে গেছেন। তো আমরা যেহেতু কোর্সের সাথে সমন্বয় করে যাব, তাহলে এগুলা পরবর্তী লেভেলের কোশ্চেন, এগুলো পরবর্তীতে অ্যান্সার করবো। হ্যাঁ, যেহেতু আপনারা আগেই ভিডিও পেয়েছিলেন, এগুলো আপনারা দেখেছেন, এই জন্য আপনারা ওইখানকার কোশ্চেনগুলো করছেন। নতুন আছে অনেকেই, সো সেক্ষেত্রে আমরা এখানে লেভেল ধরেই যাই। হ্যাঁ, আজকে সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্লাস আগে করি। ওকে, তো সর্বপ্রথম কথা হচ্ছে মার্কেটে এই যে প্রেডিকশান, যে মার্কেট কোন দিকে যাবে, প্রথম কথা হচ্ছে মার্কেটে আমাদের ইনভেস্ট করতে হচ্ছে কি, যে আমরা শেয়ার কিনতেছি, এই শেয়ার মনে করেন বসুন্ধরা গ্রুপ অথবা যে কোনো একটা গ্রুপ, প্রাণ গ্রুপ, আরএফএল গ্রুপ। তো এই গ্রুপে আমি একজন শেয়ার হোল্ডার, আমি শেয়ার কিনবো। তো আমি কি বসুন্ধরা থেকে কিনবো? বসুন্ধরার প্রোডাক্ট হলো টিস্যু, মনে করেন টিস্যুর উপরে শেয়ার ছাড়ছে, প্রাণের জুসের উপরে শেয়ার ছাড়ছে, আর মনে করেন কেয়া কোম্পানি সাবানের উপরে শেয়ার ছাড়ছে। এখন আমি শেয়ার কিনবো কিছু, কোনটার উপরে কিনবো? যদি থিঙ্কিং করি, কেয়া সাবান এখন আর মানুষ, শহরের মানুষ তো ইউজ করেই না, গ্রামে দুই একটা চলে। তো সেক্ষেত্রে কেয়াতে আমি ইনভেস্ট করব না। যদি বসুন্ধরা টিস্যুর কথা বলে, তো বসুন্ধরা টিস্যু খুবই পপুলার একটা প্রোডাক্ট এবং বসুন্ধরা বড় একটা গ্রুপ, সেক্ষেত্রে আমার একটু মন টানবে ওইখানে। আবার আছে প্রাণ গ্রুপের জুসের উপরে, তখন আমি রিস্ক নিয়ে চিন্তা করব। ট্রেডিংয়ের বাইরের কথা এগুলো, কিন্তু ট্রেডিংয়ের বাইরের কথা কি, যে আমি রিস্ক নিয়ে চিন্তা করবো, আচ্ছা প্রোডাক্ট দুইটা, একটা হলো টিস্যু আর একটা হলো জুস। তো সামহাও কোনো একটা এলাকায় যদি ম্যাজিস্ট্রেট একটা জুসের উপরে কোনো ভেজাল পায়, কোম্পানিকে যদি 1 মাসের জন্য রেস্ট্রিক্ট করে দেয়, তাহলে শেয়ার কিন্তু পড়ে যাবে। আর টিস্যুর উপরে ইনশাল্লাহ কোনো রেস্ট্রিক্ট পড়বে না, কারণ ওটার মধ্যে কোনো ভেজাল পাইলেও ওটা তো ওয়াশরুমে ইউজ হয়, সেক্ষেত্রে ওটার মধ্যে ভেজাল নাই। তো এই একটা কাহিনী, সেটার উপরে কি হয় বিবেচনা করে যে আমি এইটার শেয়ারটা কিনবো, তাই না? তো এটা হলো লোকাল যে মার্কেট, বাইরের যে মার্কেট, সেই মার্কেটের কাহিনী। আর এখানে যখন আমরা একটা শেয়ার কিনি, তখন আমরা চিন্তা ভাবনা করি যে কোন কয়েনে কিনবো বা কোন পেয়ারে করব, কিসের উপরে করব। তো এই ধরনের এটা করার জন্য মার্কেট কিন্তু বিভিন্ন ধরনের হয়। এখানে যদি আপনারা যান, তাহলে দেখতে পাবেন এখানে স্টক মার্কেট আছে, ফান্ড আছে, ফিউচার আছে, ফরেক্স আছে, ক্রিপ্টো আছে, ইন্ডিস আছে, বন্ড আছে। হ্যাঁ, তো বিভিন্ন ধরনের মার্কেট আছে। তো আমরা আসলে কোনটার মধ্যে করব? তো অধিকাংশ এইখানে আমরা আলোচনা করব শুধু কমিডিটিস নিয়ে, অর্থাৎ আমরা প্রোডাক্টের শেয়ার নিয়ে কথা বলবো। আমি একজন মুসলিম, আমার যারা এখানে ভাই ব্রাদার জয়েন করে আছেন প্রত্যেকেই মুসলিম। তো আমি চাই না যে খারাপটা আপনাদেরকে শেখাই, সেটা থেকে আপনাদের পাপ হোক আর আমারও পাপ হোক। সো আমরা এখানে কমিডিটিস অর্থাৎ প্রোডাক্ট নিয়ে ট্রেড করব শুধু, অনলি গোল্ড, অর্থাৎ এটা একটা প্রোডাক্ট। আর একটা হচ্ছে কি অয়েল আছে, ক্রুড আছে, এই জিনিসগুলো নিয়ে আমরা করব। তো ওগুলার অয়েল এবং ক্রুড, ওগুলোর মধ্যে একটু ভেজাল বেশি, ফ্রিকশন বেশি। গোল্ড সবচেয়ে বেটার, অর্থাৎ আমি সোনা কিনতেছি, সোনা বিক্রি করতেছি, সহজ বাংলা কথা। এখন এখানে যদি কারেন্সি হয় যে এক্সইউ ইউএসডি অথবা ইউরো জেপিওয়াই, যে কোনো একটা কারেন্সি যদি হয়, এবং এই কারেন্সিটা বিভিন্ন খারাপ কাজেও বৃদ্ধি সেল হইতে পারে। সামহাও মনে করেন যে ইসরায়েলের সাথে যুদ্ধ হচ্ছে, এখন আমি কি ইসরায়েলের কারেন্সিকে হাই করব? কখনই করব না। তো এই যে ম্যাটারগুলোর উপরে বেস করে আমার পার্সোনাল ডিসিশন হচ্ছে গোল্ডে ট্রেড করা, আমরা গোল্ডে ট্রেড করব। এখন সেট আপ হয়ে গেল যে আমি কোথায় ট্রেড করলে হালাল ইনকামটা আমার হচ্ছে। তারপরে থিঙ্কিং কি, যে এখন আমার যদি এখান থেকে প্রফিট করতে হয়, আমার কম দামে কিনতে হবে, বেশি দামে সেল করতে হবে। লোকাল মার্কেটের প্রতিটা বিজনেসের ক্ষেত্রেই কাহিনী হচ্ছে, যে দামে কিনবে তার বেশি দামে বিক্রি করলে প্রফিট হয়। আর এই মার্কেটের ক্ষেত্রে কি, দুই দিকেই প্রফিট হয়। অর্থাৎ আপনি সেলের দিকেও কারেন্সিকে ভ্যালু প্রদান করতে পারেন, বাইয়ের দিকেও কারেন্সিকে ভ্যালু প্রদান করতে পারেন, দুই দিকেই হয়। তাহলে এখানে দেখার বিষয় হচ্ছে যে আমার ডিরেকশন যেই দিকে, সেই দিকে যে মার্কেট আদৌ যাবে, এইটা আমাকে বুঝতে হবে। এইটা বোঝার জন্যই আমাদের এত কিছু শেখা, যে কোন দিকে মার্কেট যাবে এইটা বোঝা, এই প্রেডিকশন ক্ষমতাটা অর্জন করা। এই প্রেডিকশন ক্ষমতা অর্জন করার জন্য প্রাথমিক যে ধাপ, সেটা হলো ক্যান্ডেল। তো ক্যান্ডেল থেকে আমরা দেখে আসলাম। এইবার ওর ভিতরে আরও হাজারো ম্যাটার আছে, অত কিছু জানার দরকার নেই, অত কিছু জানলে মাথা গরম হয়ে যাবে, আর্নিংই হবে না, খালি শিখতেই যাবে জীবন। সেকেন্ড ধাপ হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে কী জিনিস? সাপোর্ট রেজিস্ট্যান্স জিনিসটা হচ্ছে এরকম, আপনাদের মনে রাখার জন্য গল্পের মতো করে বলি, তাহলে আপনাদের মনে থাকবে। যে এই মার্কেটে ডিমের দাম 40 টাকা, মার্কেটে যদি দামটা বেড়ে যায় তাহলে কী হবে? 45 টাকা। আরও যদি দাম বাড়ে তাহলে কী হবে? 50 টাকা। মার্কেটে দাম যদি কমে তাহলে হবে, দুইটা লেভেল ড্র করি, ভ্যালুগুলো লিখে দিই, তাহলে আপনাদের মনে থাকবে। মনে করেন সাপোজ
45, 40, 35, 30, 25। খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন। এই মার্কেট নর্মালি আমাদের এই লোকাল মার্কেটের প্রাইস আর এটার প্রাইস একদম হুবহু মিলে যায়, তাহলে আপনার ব্যাপারগুলো মনে থাকবে। এখন আপনি আজকে বাজারে গেলেন, বাজারে যায় জিজ্ঞাসা করলেন ভাই ডিমের দাম কত? 30 টাকা। আচ্ছা, এই এদিক দিয়ে আরও একটু ইজি করে দিই ব্যাপারগুলোকে। এইটা মনে করেন আজকে হচ্ছে 19 তারিখ, এটা হলো 20 তারিখ, এটা হলো 21 তারিখ, এটা হলো 22 তারিখ, সরি 22 তারিখ। ঠিক আছে, মার্কেটে আপনি আজকে গেলেন, আজকে যে আপনি দোকানদারকে জিজ্ঞাসা করলেন যে ভাই আপনার ডিমের দাম কত, সে আপনাকে বললো যে 30 টাকা। 30 টাকা, ওকে ঠিক আছে। আপনি আগামীকালকে গেলেন, ভাই ডিমের দাম কত? ভাই 35 টাকা। ঠিক আছে, কিনলাম না। ভাই পরের দিন গেলেন মার্কেটে, ভাই ডিমের দাম কত? 25 টাকা। তারপরের দিন গেলেন, ভাই ডিমের দাম কত? 30 টাকা অথবা 35 টাকা। আবার গেলেন পরের দিন মার্কেটে, ভাই ডিমের দাম কত? হ্যাঁ, বলো যে ভাই 40 টাকা। ঠিক আছে, এইবার কি হলো, আবার একদিন গেলেন, ভাই ডিমের দাম কত? 25 টাকা। এটা হচ্ছে চার্ট, আর কোনো কিছুই না। এই যে চার্টটা দেখতেছি, এই যে আমরা গল্পটা শুনলাম, যে গল্পটা শুনলাম মুখে মুখে, যে আগের দিন গেলাম ডিমের দাম এত, পরের দিন এত, তারপরের দিন এত, তারপরের দিন এত। কারণ ওইটা যদি কেউ কাগজে লিখে প্রকাশ করতে চায় তাহলে একটা গল্পের মতো লিখতে হবে থিওরি। যদি এটা এক্সেলে কেউ লিখতে চায় তাহলে এক্সেলে বক্স করে 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 টেবিলের মধ্যে লিখতে হবে। আর যদি এটাকে সহজে কেউ বুঝতে চায় তাহলে পড়ার কোনো দরকার নেই, এই চার্টটা দেখলেই বুঝবে প্রাইস কোন দিন কত, কোন সময় কত হচ্ছে। এই যে নিচে দিয়ে টাইম আছে, আর এই যে আপ ডাউন করতেছে, তাহলে খুব সহজে বোঝার মাধ্যম হচ্ছে এই চার্ট। তাহলে এই চার্টকে রিড করার জন্য যে ভাষা, এটা আমাদেরকে আয়ত্ত করতে হচ্ছে, তাহলে আমরা প্রাইস কখন কোন দিকে যাচ্ছে বুঝতে পারতেছি। এখন কথা হইল, এইখানে যদি আমরা বলি, যখন 30 টাকা প্রাইস বলে দোকানদারকে, যখন বলে ভাই 30 টাকা প্রাইস, তখন আমরা বলি যে ভাই গতকালকে না 25 টাকা ছিল। আবার পরের দিন যখন 35 টাকা বলে, তখন বলে যে ভাই আপনার কি মাথা খারাপ, গতকালকে আপনি বললেন 30 টাকা, আজকে দাম বেড়ে গেল 5 টাকা। পরের দিন আবার 40 টাকা। ভাই এটা কেমন কথা, ডিমই আর কিনবো না, 3 দিন ডিম কেনা বন্ধ। এরকম সবাই রাগ হয়ে আর ডিম কিনতেছে না, অন্য কিছু কিনে খাবো। ডিমের দাম ফল করলো, কারণ কি, ডিম যেগুলো কোল্ড স্টোরে ছিল, স্টকে ছিল, 7 দিন পরে নষ্ট হয়ে যাবে। সো ডিম ছেড়ে দিতে হবে, এখন কিছু করার নেই। উৎপাদন তো আর বন্ধ নেই, মুরগি তো আর ডিম পাড়া বন্ধ করবে না। সো উৎপাদনের দিকে হচ্ছে, স্টকে তো আর রাখা যাচ্ছে না, ডিম নষ্ট হয়ে যাবে, ডিমের দাম কী হবে, ফল করবে। দোকানদার চিন্তা ভাবনা করবে, ঠিক আছে গ্রাম থেকে যে দামে কিনে আনছিলাম ওই দামে, লাভের দরকার নেই, বিক্রি করে দিই, বিক্রি করে দিবে। তাহলে কি ডিমের দাম ফল হয়ে যাবে, তখন কততে নেমে আসবে, 25-এ নেমে আসবে। এখন কথা হলো যে এটা পিছনে একটা ঘটনার কারণে কিন্তু দামটা বাড়তেছে কমতেছে। ঠিক আছে, এইবার কথা হলো, এই এই এতটুকু গল্পের মধ্যে আমরা যদি বলি, তাহলে ডিমের সর্বোচ্চ হাই প্রাইস কত? সর্বোচ্চ হাই প্রাইস হচ্ছে 40 টাকা। এই এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ হাই প্রাইস কত গেছে? 40 টাকা। সর্বনিম্ন প্রাইস কত গেছে? 25 টাকা। আচ্ছা, এইবার আমরা যদি এখান থেকে অ্যাভারেজ প্রাইস বের করতে চাই, যে অ্যাভারেজ কত দামে যাচ্ছে মার্কেটে, যে অ্যাভারেজ আমরা বলবো যে 30 থেকে 35 টাকা যাচ্ছে। 30 থেকে 35 টাকা কিনলে খুব বেশি লাভও হয় না, খুব বেশি লসও হয় না। কিন্তু যদি ব্যাপারটা 40 টাকায় কিনে ফেলি, বাসায় এসে বলি ওই ডিম কত কিনছো? 40 টাকা। এটা কোনো কথা? ডিমের দাম তো এত না। আবার যদি বলি যে 25 টাকা, তাহলে বলে এত সস্তায় পাইছো, কেমনে পাইলা? যদি বলি 30 টাকা বা 35 টাকা, তাহলে বলে হ্যাঁ ঠিকই আছে, দাম এরকমই যাচ্ছে, তাই না? তাহলে অ্যাভারেজ প্রাইস এটা হচ্ছে 30 বা 35 টাকা। এটাকে বলি আমরা পিভট পয়েন্ট অথবা কি জোন। পিভট পয়েন্ট অথবা কি জোন ট্রেডিংয়ের ভাষায়। পিভট পয়েন্ট বা কি জোন হচ্ছে যেখান থেকে মার্কেট দুই দিকে মুভ করে। এই কি জোনটা থেকে মার্কেট উপরের দিকেও মুভ করতে পারে, নিচের দিকেও মুভ করতে পারে। এইটাকে আইডেন্টিফাই করা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট জিনিস। যদি কেউ কি জোনকে আইডেন্টিফাই করতে পারে, হায়ার এবং লোয়ার প্রাইস তো দেখলেই বোঝা যায় যে এটা হাই প্রাইস আর এটা লো প্রাইস। কিন্তু এই কি জোনকে আইডেন্টিফাই করাটা হচ্ছে মেইন ফ্যাক্ট। কি জোনকে যদি কেউ আইডেন্টিফাই করতে পারে, সে মার্কেটের মনে করেন 40% শিখে গেছে। তো
তাহলে কি জোনকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব এটা আমরা শিখব। আর এই চার্টের মধ্যে যে এই প্রাইসগুলো আপ ডাউন হয়েছে সেই ভ্যালুগুলো লেভেলগুলো, এটা একটা লেভেল 25-30 একটা লেভেল, 35 একটা লেভেল, 40 একটা লেভেল, এই লেভেলগুলোকে আমরা আইডেন্টিফাই করা শিখব। এবার ছোট্ট একটা উদাহরণ নিয়ে কথা বলি। মনে করেন যে আপনি একটা জিন্স ডেনিম প্যান্ট কিনতে গেছেন মার্কেটে। এখন ডেনিম বিক্রেতা, শোরুমের মালিককে আপনি বললেন ভাই প্যান্টের দাম কত, তো সে কিন্তু আপনাকে বলবে যে এটার দাম 700 টাকা। তখন আপনি এটার প্রাইস কত বলবেন? আপনি বলবেন যে যদি 200 টাকা বলি তো দোকানদার বলবে ভাই জীবনে জিন্স পরছেন, আবার যদি 600 টাকা দিই তাহলে যদি আবার এটার দাম আরও কম হয় তাহলে আমার লস হয়ে যাবে, তো কী করি? তো আর আপনি কী করবেন? 200 টাকা কমায় বলবেন, তাই না? যে 200 টাকা কমায় বলি যা হয় হবে। আর দোকানদারও কিন্তু এরকম একটা থিঙ্কিং করেই বলছে, জাস্ট মিলে গেলেই গেম ওভার, তাই না? আচ্ছা, এবার এখানে আমরা দেখি এই লেভেলগুলোকে ড্র করলেই আমরা এইভাবে গেম ওভার করতে পারবো। এই যে একটা রানিং মার্কেট আমরা দেখতে পাচ্ছি, তাই না? অলওয়েজ আমরা অ্যানালাইসিস করব 30 মিনিট, 45 মিনিট, 60 মিনিট সর্বোচ্চ, এর বেশি অ্যানালাইসিস করব না। মাঝে মধ্যে প্রয়োজন পড়ে সেটা ভিন্ন জিনিস। যেমন আমি আগামীকালকের জন্য একটা ফরকাস্ট করে রাখছি মার্কেটে, দেখতে পাচ্ছেন গোস্ট স্পিড দিয়ে। এই মার্কেট তো আজকে বন্ধ, এই পর্যন্ত ক্লোজ হয়ে গেছে। কালকে মার্কেট যখন এখানে আসবে আমি এখানে বাই করব, টেক প্রফিট 1 এখানে নেব, টেক প্রফিট 2 নেব এখানে। এসএল একটা থাকবে এইখানে, একটা থাকবে এইখানে, ঠিক আছে? আমার এইখানে পৌঁছাইতে কতক্ষণ লাগবে সে টাইম কিন্তু আমি অ্যানালাইসিস করে অলরেডি রেখে দিছি। এই পজিশন থেকে এখানে যাইতে 2 দিন 1 ঘন্টা 51 মিনিট লাগবে। অর্থাৎ আগামী 21 তারিখ আমি 4:50 বিকাল 4:50-এ এই জায়গায় পৌঁছাইতে পারবো। তো এটা কোন দিনের প্ল্যান আমার? আজকে হচ্ছে শনিবার, কালকে রবিবার মার্কেট বন্ধ থেকে সোমবারের প্ল্যান কিন্তু আমি আজকেই করে রাখছি, ঠিক আছে? এবং এই সোমবারের প্ল্যানটা করার জন্য এখানে আমি কত সময় পেছনে অ্যানালাইসিস করছি, এখানে যদি আমরা আসি ইনফো, এখানে 2 ঘন্টা 49 মিনিট অর্থাৎ 169টা ক্যান্ডেলকে আমি অ্যানালাইসিস করছি। করার পরে আমি এইটাকে বের করছি। এখন কথা হলো এগুলো কীভাবে করতে হয় এগুলো আমরা শিখব, ওয়ারিড হওয়ার কারণ নেই, আস্তে আস্তে হয়ে যাবে। তো এরকম প্রি অ্যাডভান্স করে রাখতে হবে। এখন আজকে যখন আমি অ্যানালাইসিসটা করে রাখছি, আমি কালকে আবার দেখব, পরশু দিন আবার দেখব, এরকম দেখে কি হবে আমার এখানে আবার কিছু মডিফাই আসবে, আবার কিছু মডিফাই আসবে, শেষে কিন্তু আমি ওই দিন যাই এটাকে পেন্ডিং এন্ট্রি রেখে কিন্তু আমি ঘুমায় যাব, ঠিক আছে? পেন্ডিং এন্ট্রি রেখে ঘুমায় যাওয়ার পরে আমার কাজ হয়ে যাবে। যাই হোক, এখন কথা হলো যে কি, সর্বপ্রথম সেকেন্ড লেভেল হচ্ছে আমাদের এসএনআরকে ড্র করা। তো এইভাবে আমরা এসএনআরকে ড্র করলে লেভেল বুঝতে পারবো আর কি জোন বের করতে পারবো। আর যদি কি জোন বের করতে পারি তাহলেই কিন্তু আমাদের গুটি ফিট। তো এটাকে কিভাবে ড্র করতে হয় আপনারা অবশ্যই এগুলো জানেন, কিন্তু আমি আমার মতো করে একটু দেখাই। আমি অন্যদের চেয়ে কম জানি, তবে আমি যতটুকু জানি এতটুকু হলো প্রোডাক্টিভ জিনিস জানি। অর্থাৎ আমি যতটুকু খাই অতটুকু হজম করতে পারি। কিন্তু অনেক মানুষ আছে অনেক কিছু জানে কিন্তু বাস্তবে সে কিছুই করতে পারে না, কোনো লাভ নেই, ওইটা বদহজম। এটা একটা মার্কেট, মনে করেন এটা 1 ঘন্টার একটা মার্কেট, হ্যাঁ 1 ঘন্টারই হবে, মনে করার কিছু নাই। তো 2 ভাগ করে নিলাম, 30 মিনিট 30 মিনিট, ঠিক আছে? ড্রয়িংটা কিন্তু ঠিক এইভাবেই করতে হয়। আবার মনে করেন এইটা যখন শেষ হয়ে যাবে তখন আবার এইখান থেকে টানা শুরু হবে, এই দিকে আবার ড্রয়িং হবে, আবার এদিকে যখন শেষ হয়ে যাবে এইটা টানা শুরু হবে, এদিকে আবার ড্রয়িং হবে, ঠিক আছে? এভাবে চলতে থাকবে। সবসময় ড্রয়িং করতে হয় এদিক থেকে। তাহলে আমরা এখানে ড্রয়িং করার সময়, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার সময় সর্বপ্রথম দেখব কি মার্কেট কোথা থেকে আসছে। মার্কেট এখান থেকে আসছে, তাই না? তো এই যে একটা ড্র করে দিলাম, ঠিক আছে? একটু বাঁকা তারা হইতে পারে, আমি ড্রয়িংয়ে ভালো না, সো সেক্ষেত্রে তারপরে এসে দেখবো যে মার্কেট কোথায় ড্রপ করছে। এই যে রেড টু রেড নামতেছে এটাকে বলা হয় ড্রপিং জোন, ঠিক আছে? ড্রপিং জোন। তো মার্কেট এখানে ড্রপ করছে না, আমরা এটাকে ধরে সোজা একটা টান দিয়ে দেবো। তারপরে এখান থেকে আবার মার্কেট নিচে গেছে, উপরে উঠছে, আবার নিচে এসে এইখানে ড্রপ করছে। তাহলে এই নিচটা ধরে, এই যেখানে হয়েছে না, এই নিচটা ধরে আবার একটা টান দিয়ে দেবো। যখন মার্কেট এরকম নিচে নামার সময় যে ড্রপ করে, মনে করেন রেড টু রেড নামতেছে, এই তারপর একটা গ্রিন হয়েছে, তাহলে এই রেড এবং গ্রিনের নিচে দিয়ে টানবেন, ঠিক আছে? উইক নয়, বডির নিচ দিয়ে টানবেন, তাহলে পারফেক্ট হবে। তারপরে কি হলো, মার্কেট এখান থেকে আবার উপরে উঠে গেল, উপরে উঠে যেয়ে আবার একটু নিচে নেমে তারপর আবার উঠলো, তাহলে এইখান থেকে এটাকে বলে ড্রপিং। এইখান থেকে আমরা একটা লাইন টানবো, তাহলে উপরে ওঠার সময় আবার এই যে গ্রিন টু গ্রিন উঠতেছে, রেড নামতেছে, এইটার মাথায় ধরে টান দেবো,
ঠিক আছে, নিচে নামার সময় যেটা করছিলাম এটা তার উল্টাটা, টান দিয়ে দিলাম। তারপর মার্কেট এখানে উঠছে, উঠে এখানে ড্রপ করছে, আগে এখানে টানাই ছিল, সো এদিকে টানার দরকার নেই। তারপরে মানে এটা কাছাকাছি এগুলোর দরকার নেই। তারপরে এখান থেকে মার্কেট উপরে উঠছে যেহেতু, এখানে একটা টান দিয়েই দিই হালকা পাতলা, যদিও এটা প্রয়োজন নেই, তারপরেও দিয়ে দিলাম। তো যাই হোক, এই এসএনআর ড্রয়িং হয়ে গেল। হ্যাঁ, তারপরে আবার যদি এদিকে আসি, ও সরি, এই যে এখানে একটা বাদ পড়ছে, ড্রপিং জোন। আমি এখানে যতগুলো লাইন ড্র করছি এতগুলো ড্র করার কোনো প্রয়োজন নেই। আমি এখানে এসএনআর ড্র করছি, তার সাথে ড্রপিং জোন ড্র করছি, অর্থাৎ মার্কেট যেখানে যেখানে ড্রপ করছে সেই জায়গাগুলোকে ড্র করছি। যেমন এখান থেকে এখানে আসছে, এখানে ড্রপ করছে, এখান থেকে মার্কেট উপরে যাওয়ার সময় এখানে ড্রপ করছে, এখানে ড্রপ করছে, সেগুলো ড্র করছি। বাট এসএনআর ড্র করার জন্য অনলি এই যে এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা, আর এখানে নামার সময় আবার এই যে এখানে একটা লাইন, আর এই যে একটা লাইন, শেষ। কিন্তু নিখুঁতভাবে যদি আপনি করতে যান তাহলে আপনাকে এই ড্রপিং জোনগুলোকেও ড্র করতে হবে, যদি আপনি নিখুঁত অ্যানালাইসিস করতে চান। ঠিক আছে, তো শেখার ক্ষেত্রে আমরা নিখুঁতটাই শিখব, পরবর্তীতে এগুলো খালি চোখে দেখলেই বুঝতে পারবো। তো এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স আমাদের ড্র হয়ে গেল, এই সাপোর্ট রেজিস্ট্যান্স আসলে আমাদের কিভাবে কাজে আসে সেটা আমরা দেখি। মার্কেট নিচে আসতেছে, উপরে যাচ্ছে, এই নিচে আসাটুকু যে আমরা ড্র করছি, ড্র করার সময় আমরা যখন দেখছি যে নিচে আসছে আবার উপরে গেছে, এইটুক ড্র করাতে যেটা আমরা পাইছি, এইটা দেখেন এই দিকে কাজ করতেছে। কোথায়, যে এইখানে যেমন ড্রপ করছে, এইখানে এসে ঠিক ওই জায়গায় ড্রপ করছে, এখানে ড্রপ করছে, নিচে নামার সময় এখানে ড্রপ করছে, এখানে ড্রপ করছে, এখানে ড্রপ করছে, ঠিক আবার নিচে এসে এইখানে যেমন ড্রপ করছে, এই যে এইখানে ড্রপ ছিল, দেখেন এখানে এসে ড্রপ করছে। অর্থাৎ এই জোনটাকে ড্র করে রাখার জন্য কিন্তু আমরা আগেই বুঝতে পারছি যে মার্কেট এখানে আসবে। আবার এখান থেকে দেখেন মার্কেট যখন উপরে উঠে গেছে, তখন এইখানে যেমন ড্র করা ছিল, এই যে ড্র এখানে আসছে। আবার যখন নিচে নামে নামার সময় দেখেন এখানে যে পজিশনে ড্রপ করছে, এখানেও সেই পজিশনে ড্রপ করছে, নিচে আসতেছে, এই যে এখানে রেঞ্জিং ক্রিয়েট করছে, এখানেও মার্কেট রেঞ্জিং ক্রিয়েট করছে। ঠিক আছে, এসএনআরের ক্ষেত্রে মার্কেট যদি কখনো দেখেন যে ক্যান্ডেল বডি দিয়ে ব্রেকআউট করে, যেমন এই জায়গায় দেখেন বডি দিয়ে ব্রেকআউট করছে, নিচ থেকে মার্কেট উপরে যাচ্ছে, বডি দিয়ে ব্রেকআউট করছে, তাহলে বুঝতে হবে মার্কেট এখান থেকে পরের এসএনআরে যাবে। যদি মার্কেটে ক্যান্ডেলগুলো এরকম করে যে বডি দিয়ে ব্রেকআউট করেনি, এসএনআরে লেভেল করছে, তাহলে যাবে না, মার্কেট ব্যাক করবে। ঠিক আছে, যদি উইক দিয়ে ব্রেকআউট করে তাহলেও সম্ভাবনা নাই, শুধু বডি দিয়ে ব্রেকআউট করলে সম্ভাবনা থাকে। যেমন এই যে বডি দিয়ে ব্রেকআউট করছে, নিচে গেছে, বডি দিয়ে ব্রেকআউট করছে, নিচে গেছে। ঠিক আছে, আবার এই যে দেখেন এই যে এসএনআরটা আছে, এখানে এসে দেখেন বডি দিয়ে ব্রেকআউট করেনি, লেভেল করছে, তার মানে মার্কেট ব্যাক করবে। ঠিক আছে, এই যে এখানে বডি দিয়ে ব্রেকআউট করে নেই, লেভেল করছে, মানে মার্কেট কি উপরের দিকে আবার ব্যাক করবে। সো এইখানে যেখানে এসএনআর ড্র করা ছিল সেটা দেখেন এইখানে এসে সেম পজিশনে এসএনআর তৈরি করছে, এখানে এসেও সেম পজিশনে তৈরি করছে। এদিকে যত দূরই যাক না কেন, যতক্ষণ পর্যন্ত মার্কেট এই হাই এবং এই লোর আন্ডারে থাকবে ততক্ষণ এই লাইনগুলোকে মার্কেট রেসপেক্ট করে করে যাবে। ঠিক আছে, আর এই লাইনগুলোকেই বলা হচ্ছে এক একটা লেভেল। ঠিক আছে, তো এই লেভেলগুলোকে যদি আমরা ড্র করার চেষ্টা করি, ওনার যে একটা স্ক্রিনশট ছিল, আমরা এইখানে যদি ড্র করি তাহলে আমরা একটা মজার জিনিস শিখতে পারবো। এখানে আমরা ড্র করতেছি না, ড্র করা শিখলাম ওইখানে, এখানে শুধু আমি জাস্ট এসএনআর ড্র করব, এত ছোটো ছোটো ড্রপিংগুলোকে ড্র করব না। এই যে মার্কেটের হাই, ঠিক আছে, শুধু এসএনআর ড্র করলাম, আর অন্য কোনো কিছু ড্র করলাম না। তো যখনই আমরা দেখব যে এরকম এসএনআর যে লেভেলগুলো আছে, এই লেভেলগুলো বরাবর মনে করেন যে বিয়ারিশ ইনকালফিং হয়েছে, তো এসএনআর থেকে তো মার্কেট এটাকে তো ব্রেকআউট করেনি, ব্রেকআউট করে তার উপরে যায়নি, এখানে লেভেল করছে, তার মানে মার্কেট ডাউনে আসবে। সো এখানে আবার বিয়ারিশ ইনকালফিং হয়েছে, তাহলে ক্যান্ডেল একটা কনফার্মেশন দিল, আবার এসএনআর একটা কনফার্মেশন দিল, দুইটা কনফার্মেশন পেয়ে গেলাম। সো এখানে নির্দ্বিধায় এন্ট্রি নেওয়া যায়। নির্দ্বিধায় এন্ট্রি নিলে আমরা টিপি কোন জায়গায় নিব, এই যে এসএনআর যেহেতু ড্র করা আছে সেক্ষেত্রে আর কোনো টেনশন নাই, এর পরবর্তী যেখানে এসএনআর সেখানে আমরা নিয়ে নেব। এইটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, আবার যখন মার্কেট ব্রেক করে উপরে চলে গেছে এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। ঠিক মার্কেট যখন নিচে নামতেছে এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, আবার ব্রেক করে যখন নিচে চলে আসছে তখন এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, মধ্যখানে যে লাইনটা হয় এটাকে বলা হয় এসএনআর, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স পয়েন্ট। তো যদি এই এসএনআরটা ড্র করা না থাকতো তাহলে আমরা এখানে থিঙ্কিং করতে হবে এখানে যে এন্ট্রি নিব, তাহলে আমরা টিপিটা কোন জায়গায় নেব। আর যখন এখানে এসএনআর ড্র করাই আছে তখন আমরা নির্দ্বিধায় এখানে নিয়ে নিচ্ছি। ঠিক আছে,
আবার মনে করেন যে মার্কেটে এই যে এখানে বুলিশ ইনগালফিং হয়েছে, তো বুলিশ ইনগালফিং যদি হয় তাহলে এখান থেকে মার্কেটের টিপি আমরা কোন জায়গায় নেব, এই যে এখান থেকে লাইন তো ড্র করাই আছে, মার্কেট থেকে পূর্বেই আমরা এখানে লাইন ড্র করে রাখছি, সো এখান থেকে আমরা টিপি এখানে নিয়ে নিলাম। খুব সহজ জিনিস, এসএনআর হলে এই জিনিসটা সহজে বোঝা যায়। এইবার হচ্ছে যাদের ব্যালেন্স কম থাকে তাদের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, মনে করেন যে একজন পিপলের ব্যালেন্স আছে $40 $50, $40 $50, এখন সে ব্যক্তি এখানে একটা এন্ট্রি নিয়ে নিছে, নিয়ে মার্কেট এই পর্যন্ত গেছে, ততক্ষণে তার প্রফিট মনে করেন $5-6 দেখাচ্ছে। ইতিমধ্যে কি হয়েছে, মার্কেট পুনরায় আবার নিচে নেমে আসছে এখানে, তো তখন তো সে আল্লাহ আল্লাহ শুরু করে দিচ্ছে যে আল্লাহ এখন কী হবে, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, লাভ নেই তো, ঠিক আছে। আল্লাহ না করুক, যদি আবার মার্কেট এই লেভেল পর্যন্ত নেমে যায় তো তার এসএল হিট হয়ে $40 ফিনিশ হয়ে মার্কেট ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। যার ব্যালেন্স বেশি আছে তার তো সমস্যা নেই, $500 ব্যালেন্স আছে, যাক না নিছে, তারপরে তো মার্কেট এখান থেকে ব্যাক করবেই, যখন ব্যাক করবে তখন আমি এখানে এসে প্রফিট নেব, ঠিক আছে। তার ক্ষেত্রে ভয়টা নাই, ছোটো ব্যালেন্স যাদের তাদের ক্ষেত্রে ভয় আছে। তো কি হলো তাহলে, এই জন্য যাদের ছোটো ব্যালেন্স তাদেরকে ড্রপিং জোনগুলোকে ড্র করতে হবে, তাহলে আবার ওই ভয়টা থাকবে না। কেমন, এই যে যদি এখানে একটা ড্রপিং জোন আছে না, এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটাকে যদি আমি ড্র করে রাখি দেখেন, তাহলে কি হবে, আমি এখানে এন্ট্রি নিছি, আমি জানি যে মার্কেট এখানে যাবে, কিন্তু এই ড্রপিং জোনে একবার ড্রপ করবে, মানে মার্কেট ওঠার সময় ড্রপ করে নিচে এসে তারপর যাবে। তাহলে কি করব, আমি ড্রপিং জোন বরাবর যখন মার্কেট চলে আসে তখন আমার এখানে $2 হোক $5 হোক $6 হোক আমি প্রফিটটা নিয়ে বের হয়ে যাব, কারণ আমি এই রিস্কটা নেব না। আমার এমনিতেই ব্যালেন্স কম আছে, আবার মার্কেট ঘুরে আসবে, তারপরে কখন যাবে, আমি আধা ঘন্টা টেনশনও করবো, আবার লস হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে, ইম্পসিবল, দরকার নেই। এই জন্য কি ড্রপিং জোনের দরকার আছে, ঠিক আছে। আর যদি কেউ মনে করে যে না এত কিছু আমার দরকার নেই, তাহলে সমস্যা নেই, সেম এখানে একটা বিয়ারিশ ইনগালফিং আছে, এন্ট্রি নেব, টিপি কোথায় নেব, এখানে নেব, কিন্তু এই যে ড্রপিং জোন আছে এখানে, এই যে মার্কেট নামতেছে এখানে ড্রপ করছে, ঠিক আছে। এই ড্রপিং জোনটাকে আবার রেসপেক্ট করছে এইখানে এইখানে এইখানে, এই যে এইখানকার থেকে ড্রপিং জোন টান দিলাম, এইখানে রেসপেক্ট করলো, এখানে করেনি, আবার এখানে এসে রেসপেক্ট করছে, আবার এখানে এসে রেসপেক্ট করছে, আবার এই যে পরে এখানে যা করছে, দেখছেন। সো সেক্ষেত্রে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা যখন অর্ডার ব্লকের ক্লাসে যাব তখন এই জিনিসগুলো আরও ভিজুয়াল হয়ে যাবে, আরও ক্লিয়ার হয়ে যাবে, আমরা আরও সুন্দরভাবে বুঝতে পারবো। তো এই শিটটাকে এই জন্য রেখেছিলাম যে এখানেই ড্র করে দেখাবো। তো আমরা মাত্র দুইটা জিনিস শিখছি, একটা হচ্ছে ক্যান্ডেল আর একটা হলো সাপোর্ট রেজিস্ট্যান্স। এর সাথে আমরা নিউজ রিলিজ নিয়ে কথা বলেছিলাম। তো নিউজ রিলিজ নিয়ে যে কথাটা বলেছিলাম এইটাতে একটু যেতেই হবে, সেটা হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি, না ফরেক্স ফ্যাক্টরি, এই তো forex-factory.com, না forex-factory.com এ আসলে আমরা দেখতে পাচ্ছি আজকে তো 19 তারিখ মার্কেট বন্ধ, কালকে 20 তারিখ মার্কেট বন্ধ। আগের দিনে এখানে একটা জিনিস আছে দেখায় যায়, সেটা হচ্ছে এখানে বলছে ফ্রাইডেতে ইউএসডি মার্কেট ভোর 12টার সময় ছিল, রাত 12টার সময় ছিল একটা নিউজ রিলিজ, তারপরে এসে রাত 11টার সময় ছিল একটা, তারপরে আর কোনো নিউজ রিলিজ নাই, ঠিক আছে। তাহলে আমরা যখন এটা দেখে নিলাম, এটা দেখে নেওয়ার পরে, সরি 11 জুলাইতে আমি গেছি কেন, তাই তো বলি যে মিলতেছে না কেন, 19 তারিখ, 19-এর পরে 20 তারিখ নিচে, তাই তো বলি মিলতেছে না কেন, অবাক হয়ে গেছি আমি। এই যে 18 তারিখ, আজকে 19 তারিখ, গতকাল গেছে 18 তারিখ, অর্থাৎ শুক্রবারের দিন রাত 2টার সময় নিউজ। আমি অবাক হয়ে গেছি যে কী ব্যাপার, আমি কি ভুল অ্যানালিসিস করলাম কালকে থেকে। তো এই যে রাত 2টার সময় ছিল নিউজ রিলিজ, 8টার সময় নিউজ রিলিজ ছিল, তারপরে সন্ধ্যা 6টায় ছিল, রাত 8টায় ছিল, তারপরে এই 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 কিন্তু শেষ, তারপর আর কোনো নিউজ রিলিজ নেই। তো অনেকেই ভাবতে পারে যে আমি তো গোল্ডে ট্রেড করবো এক্সি ইউএসডি, তো ইউএসডিতে তো আর কোনো নিউজ রিলিজ নাই, ঠিক আছে। কিন্তু যদি কেউ করে তাহলে কিন্তু বিশাল বড় একটা বাস খাবে, কারণটা হলো নিচে দেখেন অল মার্কেটে 2 দিন G20 মিটিংয়ের একটা ইফেক্ট পড়বে। 2 দিন কত পার্সেন্ট কি কোনো কিছুই এখন পর্যন্ত প্রকাশ পায়নি, ঠিক আছে। এই প্রথম একদিন আর এই দ্বিতীয় দিন হচ্ছে এটা, যেইটার ইফেক্ট কত পার্সেন্ট কী পড়বে কোনো কিছুই প্রকাশ করে নেই, কিন্তু ইফেক্ট কিন্তু পড়বে। এই যে ইফেক্টটা পড়বে এটা আপনি কেমনে বুঝতে পারবেন, এই যে এক্সনেসে যাচ্ছি দেখেন বুঝতে পারবেন, দেখছেন এক্সনেস এই যে লাল হয়ে আছে, ঠিক আছে। কত দূর পর্যন্ত এটা গেছে এখন পর্যন্ত কিন্তু শিওর করেনি, এটাকে বলে এইচএমআর পিরিয়ড, হ্যাঁ, হায়ার মার্জিন রিকোয়ার্ড পিরিয়ড। এই যে এখানে এইচএমআর পিরিয়ড ছিল, এখানে এইচএমআর পিরিয়ড ছিল, ছোটো ছোটো যারা ট্রেডার না ওরা এই জায়গাগুলোতে বাস খায়, ঠিক আছে। এই যে আপনাদেরকে বললাম না, কাকে বললাম,
একটা ক্যান্ডেল দেখার জন্য আপনাদেরকেই বলছি, সরি ভুলে গেছি। এই যে ক্যান্ডেলটা সেটা হচ্ছে, সেটা বললাম যে এই ক্যান্ডেলটাতে সবাই বের করে দেখবেন যে মার্কেটের এখানে আসলে কি হয়েছিল। এই হচ্ছে সেই ক্যান্ডেলটা, দেখেন এখানে এইচএমআর পিরিয়ড ছিল এবং একটা নিউজ রিলিজ ছিল। নিউজ রিলিজটা হচ্ছে রিটেল সেল ওয়াইইউ, ঠিক আছে। এই নিউজ রিলিজের কারণেই কিন্তু মার্কেট এখানে ফল করছে এবং এখানে এইচএমআর পিরিয়ড ছিল। তো এইটা আপনার আবার কীভাবে দেখতে হয়, এটা দেখার জন্য এই যে এইচএমআর পিরিয়ড, হ্যাঁ, এটাকে ওপেন করে দিতে হবে। এটা যদি না ওপেন করা না থাকে তাহলে কিন্তু সুন্দর কোনো কিছুই নাই। আর যখন এখানে এসে আপনি এইচএমআর পিরিয়ডকে অন করে দিবেন, তখন যেখানে যেখানে এই পিরিয়ডগুলো আছে আপনাকে দেখাবে। সো আপনি আগেই এখানে সতর্ক হয়ে যেতে পারতেছেন যে আমি অ্যাজ এ ছোটো ট্রেডার আমার ওই এইচএমআর পিরিয়ডের কাছে যাওয়া যাবে না। যেমন এইখানে এইচএমআর পিরিয়ড আছে, রাত 2টার সময় শুরু হয়েছে। তো মনে করেন যে সাপোজ এই লাস্ট এইচএমআর পিরিয়ডটা কখন শুরু হয়েছে, এটা শুরু হয়েছে রাত 11টা 2 মিনিটে। রাত 11টা 2 মিনিটে। এই যে রাত 8টার পরে অনেকেই চিন্তা ভাবনা করবে 18 তারিখ রাত 8টার পরে তো আর কোনো নিউজ রিলিজ নাই, তাহলে আমি রাত 8টার পরে ধুমসে ট্রেড করি আরামে 12টা 1টা 2টা পর্যন্ত। ধরা খাবে। কেন ধরা খাবে? তার কারণটা হচ্ছে এই যে এইচএমআর পিরিয়ড শুরু হয়েছে কটার সময়, 11টার সময়। সো 8টার পরে থেকে মার্কেট ঠিকই ছিল, জিগজ্যাগ ছিল, সবই ঠিকঠাক ছিল। এইখানে এসে এইচএমআর পিরিয়ড শুরু হয়ে যাবে, যারা অল্প ব্যালেন্স আছে খুটকুট করে তাড়াতাড়ি করে কাটবে। 2 নম্বর হচ্ছে যার ছোটো ব্যালেন্স আছে সে তো ট্রেড নিতেই পারবে না। এখন মনে করেন যে আমি এইখানে যদি একটা এন্ট্রি নেই, আমার টার্গেট থাকতে হবে আমার এন্ট্রিটা কতক্ষণ পরে শেষ হবে। যদি আমি চিন্তা ভাবনা করি এখানে একটা এন্ট্রি নেই, এইচএমআর পিরিয়ড আস্তে আস্তে 11টা বাজে, এখন বাজে 10টা 45, 15 মিনিটে শেষ হয়ে যাবে। সামহাও মার্কেট যেভাবে ফল করছে এইভাবে যদি ফল না করে, জিগজ্যাগ তৈরি করে, রেঞ্জিং তৈরি করে করে এখানে যদি আধা ঘন্টা সময় খায়, ততক্ষণে আপনি এইচএমআর এর ভিতরে ঢুকে যাবেন, আপনি কিন্তু শেষ। তো সেক্ষেত্রে অ্যানালাইসিস করার সময় আবার এই যে আমি এখানে যেটা দেখাইলাম, যে নিজেকে এই অ্যানালাইসিসটাও করে নিতে হবে যে আমার এই টার্গেটে পৌঁছাইতে কতক্ষণ সময় লাগবে, ঠিক আছে। আদারওয়াইজ ওই অ্যানালাইসিস করেও লাভ নেই। আর মনে করেন অনেক গ্রুপ আছে না এরকম করে দেয়, দেয় যে টিপি এততে এসএল এততে এন্ট্রি নিয়ে নাও। সে তো বুঝে শুনেই দেয় এন্ট্রি, আবার যদি প্রবলেম থাকে সে ক্লোজ করবে, জানাবে যে ক্লোজ করে দাও। কিন্তু আপনার সে তার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে মনে করেন $5,000, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে $100, সে লস অবজার্ভ করতে পারবে, আপনি তো লস অবজার্ভ করতে পারবেন না। সেকেন্ড থিং হচ্ছে সে যে কোনো মুহূর্তে তার এন্ট্রিকে সে ক্লোজ করতে পারে, আপনারটা কী হবে? এই জন্য ওগুলোর পিছনে ছোটা যাবে না। তো যাই হোক, আমরা আজকের যে টপিক ছিল, আজকের টপিক মোটামুটি আমরা আলোচনা করছি যে সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ড্র করতে হয়। আপনাদের জন্য যেটা হোমওয়ার্ক থাকছে সেটা হচ্ছে কি, যে আপনারা এসএনআরকে ড্র করবেন। এসএনআর ড্র করার পরে এসএনআরের যে এন্ট্রি পয়েন্টগুলো আছে, আপাতত অন্য কিছু থিঙ্কিং করার দরকার নেই। এসএনআর ড্র করে শুধু বিয়ারিশ এবং বুলিশ ইঙ্গালফিং ধরে অন্য কোনো ক্যান্ডেল বাদ দেন, দিয়ে এই বিয়ারিশ এবং বুলিশ ইঙ্গালফিংকে এন্ট্রি পয়েন্ট ধরে টিপি এবং এসএল দেখেন। যে সাপোজ ঘটনাটা হচ্ছে এরকম, আমি একটা হোমওয়ার্ক করে দেখাই। যে মনে করেন এখানে একটা এসএনআর না রেজিস্ট্যান্স, আর একটা আছে এখানে, আর আছে এখানে। তো সেক্ষেত্রে আমি এখানে করবো যে আমার হচ্ছে এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এটা আমার টিপি 1, ঠিক আছে, এটা আমার টিপি 2, ঠিক আছে। এইভাবে করতে হবে। এখন আমি একটা জিনিস বললাম, আপনার শুনলেন, মুখস্থ হয়ে গেছে। আই থিঙ্ক মনে হবে যে দরকার নেই করার, এটা তো আমার মুখস্থ আছে। বাট আপনি যখন বাস্তবে করতে যাবেন ট্রেডে, তখন আপনি পারবেন না। আর যদি এরকম বন্ধ মার্কেটে বা ব্যাক টেস্টের মধ্যে এইভাবে এইভাবে করেন কয়েকটা, তখন আপনার কনফিডেন্সের সৃষ্টি হবে, ঠিক আছে, কনফিডেন্স সৃষ্টি হবে। এই কনফিডেন্স সৃষ্টি করার জন্যই হোমওয়ার্ক করতে বলা। তো সবাই এই হোমওয়ার্কটুকু করেন, সাপোর্ট রেজিস্ট্যান্সকে ড্র করেন। আর আগামী ক্লাস আবার আগামীকালকে এসে আমরা আবার পরবর্তী টপিক নিয়ে কথা বলবো। অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, এইখানে কাহিনী আছে। এটা একটু সংক্ষেপে বলে দিই, উনি যেহেতু জিজ্ঞাসা করছিল। সেটা হচ্ছে মার্কেট অ্যাকুমুলেশন হয়েছে এতটুকু। এখন আপনি যে জুম আউট করছেন, এখানে জুম আউটে কিন্তু এখানে মিনিমাম 4 ঘন্টার মার্কেট আছে, ঠিক আছে, 4 ঘন্টার মার্কেট আছে। তো এখানে যখন জুম আউট করছেন তখন এটা পুরোটাকে অ্যাকুমুলেশন মনে হচ্ছে, এটাকে ম্যানিপুলেশন মনে হচ্ছে, ডিস্ট্রিবিউশন তার পরে হওয়ার কথা, তাই না? কিন্তু এত বড় জুম আউট করে আপনি দেখলে ম্যানিপুলেশন অ্যাকুমুলেশনটা বুঝতে পারবেন না। এটাকে বুঝতে হলে মার্কেটকে আরও ছোটো করে দেখতে হবে। এটাতেই দেখে আমার অ্যানালাইসিসটা আবার নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এদিকে যাই দেখি। মনে করেন যে আপনি ঠিক জুম আউটটা করছেন এইরকম ছোটো করে, তাই না?
তো এইখানে যদি আমি এখন দেখার চেষ্টা করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে পুরোটাই একটা অ্যাকুমুলেশন জোন। হ্যাঁ, আমি ড্র করে দেখাই। অলরেডি আমাদের এমনিতেই ক্লাস শেষ, আমি জাস্ট ওনার কোশ্চেনটার একটু অ্যান্সার করে দিই, তাহলে ওনার মন থেকে দ্বিধাটা হয়ে যাবে আর কি। হ্যাঁ, এটা একটা অ্যাকুমুলেশন জোন মনে হচ্ছে, তাই না? কিন্তু এখানে কতগুলো ক্যান্ডেল আছে, এখানে দেখতে কিন্তু ছোট মনে হচ্ছে। এটাকে যদি আমি এখন জুম করি তাহলে দেখবেন এটা পুরোটাই অ্যাকুমুলেশন জোন নয়। কেন নয়? তখন আবার দেখা যাবে যে অ্যাকুমুলেশন হচ্ছে শুধু এখান থেকে এইটুক, আর এখান থেকে এইটুক আবার ডিস্ট্রিবিউশন, এবার এখান থেকে এইটুক আবার ম্যানিপুলেশন, ঠিক আছে? তারপরে আবার এইখান থেকে এইটুক আবার অ্যাকুমুলেশন। এখন কথা হচ্ছে আপনি কয় মিনিটের ক্যান্ডেল দেখছেন। যদি 1 মিনিটের ক্যান্ডেল দেখেন তাহলে 30টা ক্যান্ডেলের উপরে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন বের করতে হবে। হ্যাঁ, তখন আবার এরকম জুম আউট করে দেখা যাবে না। তো আপনার এই স্ক্রিনশটটা তো আর এখন জুম করলে এগুলো বড় হবে না, সেক্ষেত্রে ওইভাবে মানে বলার কোনো সুযোগ নেই। এটা যদি জুম করে বড় করা যাইতো তাহলে এখানে দেখাতে পারতাম। তো সেক্ষেত্রে এইখানে কিন্তু অলরেডি অ্যাকুমুলেশনও হয়েছে, ডিস্ট্রিবিউশনও হয়েছে, ম্যানিপুলেশনও হয়েছে। জাস্ট এই জুম কম বেশি করার কারণে কিন্তু এটা এরকম দেখাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এগুলো নিয়ে পরবর্তী ক্লাসে কথা বলবো ইনশাল্লাহ। সবাই যাদের অ্যাকাউন্ট আছে কোনো সমস্যা নেই, যাদের অ্যাকাউন্ট নাই তারা এক্সনেসে অ্যাকাউন্ট করে ফেলেন। আর যদি আমি এই ব্যাচে সেন্ট অ্যাকাউন্ট নিয়ে একটা জিনিস শেখাবো, সেন্ট অ্যাকাউন্ট। তো সবাই একটা অ্যাকাউন্ট খুলবেন, সেন্ট অ্যাকাউন্ট, এই যে লিঙ্ক দিয়ে দিছি, সেন্ট অ্যাকাউন্ট খুলবেন। যাদের ইয়াটা হচ্ছে, যাদের ব্যালেন্স মনে করেন যারা $100 উপরে ডিপোজিট করার সক্ষমতা রাখেন, যে 100, 200, 500 ডিপোজিট করার সক্ষমতা আছে, তারা স্ট্যান্ডার্ড খুলেন। আর যাদের $100 নিচে, $60 থেকে $100 মধ্যে ডিপোজিট করার ক্ষমতা, তারা সেন্ট অ্যাকাউন্ট ওপেন করেন। এখানে অন্য ব্যাচে এগুলো ছিল না, এটাতে একটা নতুন জিনিস দেখাই দিব। তো ইনশাল্লাহ আগামীকালকে ক্লাসে দেখা হবে। আজকে যতটুকু হোমওয়ার্ক থাকলো সবাই করার চেষ্টা করবেন, ভালো হবে। আল্লাহ হাফেজ।